দেশে দেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে 10 লাখ মানুষের সমাগম। ফার্স্ট নাইটে সন্ত্রাসী হামলার আশঙ্কায় পশ্চিমা বিভিন্ন দেশে সাঁড়াশি অভিযান। বেলজিয়ামের সন্দেহভাজন 10 জন আটক। গেল বছর সিরিয়া সংঘাতে মারা গেছে 55,000 মানুষ। দেরার কিছু এলাকা পুনর্দখলের দাবি বিদ্রোহীদের। এবং মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের নির্দেশ ইরানের। তবে নতুন নিষেধাজ্ঞা আরোপে আরও সময় নেবে হোয়াইট হাউস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। চোখ ধাঁধানো আতশবাজির ঝলকানি ও গানের তালে তালে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। রাত 12টা 1 মিনিটে 2016 সাল বরণে দেশে দেশে চলছে নানা আয়োজন। সবার আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াবাসী নতুন বছরকে বরণ করে নেয়। বর্ষবরণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। বিদায় 2015। 2016 সালকে বরণ করতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হন কয়েক হাজার মার্কিন নাগরিক। এবারও ক্রিস্টাল বলের আলোয় বরণ করা হয় খ্রিস্টীয় নতুন বছরকে। বর্ণিল আলোকছটায় উদ্ভাসিত হয়ে ওঠে সিডনির আকাশ। নতুন বছরের আগমন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও অপেরা হাউসের সামনে জড়ো হন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী। ভৌগোলিক অবস্থান সর্বদক্ষিণ মেরুতে হওয়ায় সবার আগে নতুন বছরের দেখা পায় নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। এদিন উৎসবে মাতেন হংকংবাসী। নতুন বছরে পরস্পরকে শুভেচ্ছা জানান তারা। মহা ধুমধামের সঙ্গে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেওয়া হয় থাইল্যান্ডে। কনসার্ট আর আলোকসজ্জার আয়োজন হয় চীনে। আলোয় আলোয় ছেয়ে যায় বেইজিং শহর। ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে জাপানিরা। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় আলোকসজ্জা ও আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় দুবাইবাসী। তাপমাত্রা হিমাঙ্কের 13 ডিগ্রি নিচে হলেও আয়োজনের কমতি ছিল না মস্কোর রেড স্কোয়ারে। নতুন বছরকে স্বাগত জানাতে লন্ডনের টেমস নদীর তীরে হাজির হয় হাজার হাজার মানুষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছিলেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। তিনি জানিয়েছেন সেখানকার উল্লাসের খবর। সর্ববর্ণ নির্বিশেষে সবাই শান্তি শান্তি এবং শান্তির প্রত্যাশা নিয়ে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ইংরেজি নববর্ষকে বরণ করে নিল। প্রায় 10 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনন্দঘন উৎসবে এই টাইমস স্কোয়ারে জড়ো হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে তারা এই নববর্ষকে বরণ করলো। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, টাইমস স্কোয়ার, নিউ ইয়র্ক। সবাই যখন নতুন বছরের আনন্দ উদযাপনে ব্যস্ত, তখন সন্ত্রাসী হামলার শঙ্কায় জার্মানি আর বেলজিয়ামে চলছে নিরাপত্তা কর্মীদের সাঁড়াশি অভিযান। বৃহস্পতিবার 31st নাইটে জঙ্গি গোষ্ঠী আইএস জার্মানির মিউনিখে বড় ধরনের হামলা চালাতে পারে এমন হুমকির কথা জানানো হয় বাভারিয়া অঙ্গরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর পরপরই সেখানে নববর্ষ উদযাপনের জন্য ঐতিহ্যবাহী আতশবাজির অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। এদিকে বেলজিয়ামে আটক করা হয়েছে 10 জনকে। একজন আটক করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। চাপা আতঙ্ক তো রয়েছেই সবার মাঝে। তারপরও কি থেমে থাকে নতুন বছরের আনন্দ? পুলিশ বাহিনীর সতর্কতা সত্ত্বেও তাই ছোট পরিসরে এভাবেই আতশবাজি পুড়িয়ে 2016 সালকে বরণ করে নেওয়া হয় জার্মানির বার্লিনে। একটু তো ভয় লাগছে, কিন্তু আশা করছি খারাপ কিছুই হবে না। অনেক পুলিশ আছে এখানে। আমি একজন সিরিয়। আমার দেশের শান্তি কামনা করছি আমি। এর আগে জার্মানির বাভারিয়ার প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়
মিউনিখে প্যারিসের মতো বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা রয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসের। 5 থেকে 7 জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে পারে দেশটির গোয়েন্দা সংস্থার হাতে এমন তথ্য রয়েছে বলে জানান বাভারীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রেস ব্রিফিং এর পর বন্ধ করে দেয়া হয় মিউনিখের 2টি প্রধান রেলওয়ে স্টেশন। ভিড় এড়িয়ে চলতে সবাইকে সতর্ক করা হয়, এমনকি ফেসবুক টুইটারেও সবাইকে সতর্ক করে নিরাপত্তা বাহিনী। কোথায় হামলা হতে পারে, কখন হতে পারে, সব তথ্যই কিন্তু আমাদের হাতে আছে। আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে পারছি না, এজন্যই রেলওয়ে স্টেশন এবং কিছু সড়ক বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমাদের প্রায় 550 নিরাপত্তা কর্মী বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। আমি বলবো মধ্যরাতের তুলনায় এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। আবারও রেলওয়ে স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা করছি আমরা। এদিকে নিউ ইয়র্কের রোচেস্টারেও এনওয়াই পুলিশ আতশবাজি উৎসব বাতিল করে দেয়। আইএস জঙ্গি এবং হামলার পরিকল্পনাকারী সন্দেহে একজনকে আটকও করা হয়েছে সেখানে। অন্যদিকে বেলজিয়ামে 31st নাইটে সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুরো সপ্তাহই নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। গেল 7 দিনে আটক করা হয়েছে 10 জনকে। এর মধ্যে বৃহস্পতিবার আটক হওয়া একজন প্যারিস হামলার সাথে যুক্ত বলেও ধারণা করা হচ্ছে। ব্রাসেলসের মেয়র সেখানেও আতশবাজির অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। এদিকে বর্ষবরণ উদযাপনের আগে দুবাইয়ের বুর্জ খলিফার কাছে বহুতল হোটেল অ্যাড্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত 16 জন। বৃহস্পতিবার 60 তলা বিলাসবহুল হোটেলটিতে আগুন জ্বলতে দেখা যায়। ভবনের 20 তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। অগ্নিকাণ্ডের পর ওই ভবন সহ আশপাশের লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। الطوابق العليا الحريق بدأ من الطوابق السفلى التي تعمل عليها القيادة العامة لشرطة دبي بالتعاون تشاهدون الصورة সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা সরকারি বাহিনীর কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। এরই মধ্যে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে 2015 সালে 55,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 30,000 বেসামরিক নাগরিক বলেও জানায় সংস্থাটি। শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখলের দাবি করেছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। এর আগে বৃহস্পতিবার সিরীয় বাহিনী প্রদেশটির শেখ মাসকিন শহরের কাছে কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করলেও একদিন পরেই বিদ্রোহীরা এ খবর জানালো। শেখ মাসকিন শহরটি সরবরাহ পথ হিসেবে সরকার ও বিদ্রোহী দুপক্ষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এটি দখলে এখন তুমুল লড়াই চলছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। সিরিয়ায় যখন রুশ বাহিনীর হামলায় অভিযান পরিচালনা করছে সিরীয় বাহিনী, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সামরিক বাহিনীর সদস্যদের সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশ নেয় ধন্যবাদ জানিয়েছেন। নববর্ষ উপলক্ষে দেয়া এক টেলিভিশন ভাষণে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের দৃঢ় মনোভাবের প্রশংসা করেন তিনি। যারা দিনরাত অক্লান্তভাবে জাতীয় নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে প্রথমেই আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদান অস্বীকার করা যাবে না। পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাশিয়ার বাইরে গিয়ে যারা লড়াই করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলকে শুভ নববর্ষ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে জানিয়েছে, সংঘাত আর সংঘর্ষে 2015 সালে সিরিয়ায় 55,000-এরও বেশি নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2,500 শিশু সহ প্রায় 30,000 বেসামরিক ব্যক্তি রয়েছে বলেও জানায় তারা। জাতিসংঘের হিসেব মতে দেশটিতে 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত 2.5 লাখেরও বেশি নাগরিক নিহত হয়েছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলীয় কিরকুক প্রদেশে হাজবোয়েতে মার্কিন জোটের সহায়তায় সরকারি বাহিনীর বিমান হামলায় 27 জন আইএস জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার আরব 24 নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে অন্তত 8 আইএস সদস্যকে আটক করে ইরাকি বাহিনী। সরকারি বাহিনীর বিমান হামলার সময় তাদের সমর্থনে ওই এলাকায় কুর্দি পেশমার্গা বাহিনী আইএস বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছিল। তবে কুর্দি বা ইরাকি বাহিনীর পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সম্প্রসারণ করার নির্দেশ দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। এর পরপরই বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে বিলম্ব করার সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর কাছে রকেট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।
গত বছর জুলাইয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে সমঝোতার পর পাশ্চাত্যের সঙ্গে তেহরানের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হতে থাকে। চুক্তির শর্ত অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার উদ্যোগ নিলে তাকে স্বাগতও জানায় মার্কিন কর্তৃপক্ষ। কিন্তু এ সপ্তাহে হঠাৎ করে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর কাছে রকেট ছোড়ার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রথমে এ বিষয়ে চুপ থাকলেও তেহরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের হুমকির পর বৃহস্পতিবার মুখ খুললেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে নিজেদের অধিকার উল্লেখ করে এ কর্মসূচি আরো জোরদার করা হবে বলে জানিয়ে দেন তিনি। যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে বৈরীনীতি অবলম্বন করছে বলেও মন্তব্য করেন রুহানি। একই সঙ্গে তেহরানের পক্ষ থেকে গত এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালীতে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা অস্বীকার করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের এক মুখপাত্র মার্কিন রণতরীর কাছে রকেট ছোড়ার খবরকে মিথ্যা উল্লেখ করে একে তেহরান পাশ্চাত্যের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলে দাবি করেন। এর আগে বুধবার হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধজাহাজ থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরীর কাছাকাছি এসে পড়ে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেন, ইরানের উৎক্ষেপণ করা রকেটটি হরমুজ প্রণালীতে অবস্থান করা দুটি মার্কিন নৌযান ও একটি ফরাসি ফ্রিগেটের মাত্র 1370 মিটার দূরে এসে পড়ে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করে মার্কিন সেনাবাহিনী। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তালিকা তৈরি করে হোয়াইট হাউসে পাঠায়। ওই তালিকায় ইরানের 12টি আন্তর্জাতিক কোম্পানি ও কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক ইমেইলের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তেহরানের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কার্যকরে বিলম্ব করার কথা জানায়, যদিও এর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। বিপ্লবের 57তম বার্ষিকী পালন করছে কিউবা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত নিয়ে আশাবাদী সেখানকার জনগণ। অবরুদ্ধ পশ্চিম তীরে টহলরত ইসরায়েলি পুলিশকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ নিয়ে গত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 132 জনে। এই অবস্থায় পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজায় একযোগে চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ। বৃহস্পতিবার বছরের শেষ দিনেও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও স্ট্যান্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম। আগামী 5 বছরে সংখ্যালঘু আরব সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং ইহুদি ও আরবদের মধ্যকার বৈষম্য দূর করতে 330 কোটি মার্কিন ডলার খরচ করবে ইসরায়েল। বৃহস্পতিবার বিশেষ পরিষদের এক বৈঠকে একথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পরিষদে পাশ হওয়া এ পরিকল্পনা অনুযায়ী বরাদ্দকৃত অর্থ আরব এলাকার লোকজনের শিক্ষা, অবকাঠামো, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া এবং পরিবহন খাতে ব্যয় করা হবে। ইসরায়েলের মোট জনসংখ্যার 21% আরব। ইসরায়েলের পার্লামেন্টের 120টির মধ্যে 13টির আসনে এ সম্প্রদায়ের 4টি রাজনৈতিক দল রয়েছে। ইসরায়েলের এক কূটনীতিকের আচরণের জন্য ক্ষমা চেয়েছে তেল আবিব। ওই কূটনীতিকের বিরুদ্ধে সিঙ্গাপুরের পতাকার অবমাননার প্রমাণ পাওয়া গেছে। গত বছরের এক অনুষ্ঠানে টেবিলের চাদর হিসেবে সিঙ্গাপুরের পতাকা ব্যবহার করেন ইসরায়েলের এক কূটনীতিক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনা জানার পর ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দেয়। পরে বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ ক্ষমা প্রার্থনা করা হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষ তো, তাই একটু ইংরেজিতে বললাম। মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016 উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে গত 21 ধারাবাহিকভাবে 21 বারের মতো এই মেলার আয়োজন হচ্ছে। এই মেলা আয়োজনের ফলে যেটা একটা সুযোগ সৃষ্টি হয় দেশি বিদেশি যারা ক্রেতা বা বিক্রেতা তাদের সঙ্গে একটা পরিচয় হতে, এবং কিভাবে নতুন নতুন পণ্য আমরা উৎপাদন করতে পারি বা রপ্তানি করতে পারি, বা কোন দেশ থেকে যারা মেলায়, বিভিন্ন দেশ থেকে মেলায় যারা আসেন তারাও কী ধরনের পণ্য নিয়ে আসেন সেগুলি জানার
বোঝার এবং বাণিজ্য বৃদ্ধির একটা বিরাট সুযোগ মেলার মাধ্যমে হয়ে থাকে। কাজে এই মেলার, বিশেষ করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশের আগ্রহ আমাদের দেশের প্রতি বেড়ে চলেছে। কাজে এর ফলে আমাদের পণ্যের মান উন্নয়ন বা পণ্য বহুমুখীকরণ সহ বহুবিধ কার্যক্রমের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। একটা অভিজ্ঞতা সঞ্চয় আমাদের যারা দেশে ব্যবসা করেন তাদের হতে পারে, সেই সুযোগটা আছে। কাজে কথাই বলে যে বাণিজ্য বর্ষতে লক্ষ্মী, আসলে ব্যবসা বাণিজ্য যুগ যুগ ধরেই হচ্ছে এবং বাংলাদেশ সবসময় ব্যবসা বাণিজ্য করে থাকে। আর আমরা অতীতকাল থেকেই আমাদের দেশ থেকে বহু পণ্য আমরা রপ্তানি করি। আমাদের দেশের পণ্যের অনেক সুনাম একসময় ছিল, যেমন আমাদের যে কৃষিপণ্য পাটের এবং পাটজাত দ্রব্য সেগুলি রপ্তানি হতো। পৃথিবীর বহু দেশে কাঁচামাল হিসেবে পাট এবং চামড়া ব্যবহার হয়। আবার আমাদের দেশেও এখন এই পাট এবং চামড়ার পণ্য তৈরি হচ্ছে এবং সেগুলি রপ্তানি হচ্ছে। আমাদের মসলিন একসময় খুব নামকরা ছিল, সারা বিশ্বে এটা রপ্তানি হতো। ঠিক সেইভাবে আমাদের এখন অন্য সুযোগ আমাদের বৃদ্ধি পেয়েছে, যেটা আমি মনে করি আমাদের কাজে লাগানো উচিত। আমাদের ব্যবসায়ী মহল যেখানে আছেন, আমরা হয়তো একটা পণ্য বিশেষভাবে ধরে রেখে বসে থাকি, যে শুধু মনে করি এটাই বুঝি সবসময় চিরদিন বাজার পাবে আর এটাই রপ্তানি হবে, সেটা কিন্তু না। আমাদের পণ্য বহুমুখীকরণ করতে হবে এবং বাজার খুঁজতে হবে। পৃথিবীর কোন দেশে কি চাহিদা আছে সেটা আমাদের জানতে হবে এবং সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমাদের দেশে রপ্তানি বা উৎপাদন করা সম্ভব, প্রক্রিয়াজাত করা সম্ভব এবং রপ্তানি আমরা করতে পারি, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি আমাদের ব্যবসায়ীদের দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যারা এই রপ্তানির সাথে সম্পৃক্ত এবং যারা পণ্য উৎপাদন করেন বা ইন্ডাস্ট্রি করেন, তাদেরকেও ইন্ডাস্ট্রি বহুমুখীকরণ করতে হবে। যেমন জাহাজ শিল্প, একসময় বাংলাদেশ থেকে বহু অতীতকালে প্রাচীনকালে জাহাজ রপ্তানি হতো, মাঝখানে সেটা প্রায় বন্ধই ছিল। আবার আমরা বিশেষ প্রণোদনা দিয়ে এই জাহাজ রপ্তানি এখন আবার শুরু হয়েছে। আমাদের দেশের সিরামিক পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। আমাদের ঔষধ শিল্প পৃথিবীর বিভিন্ন দেশে আমরা রপ্তানি করছি। সেই সাথে সাথে আমাদের কিন্তু নদী নালা খাল বিলের দেশ, প্রচুর মৎস্য আমরা উৎপাদন করি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে মৎস্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে ৪র্থ স্থান অধিকার করে আছে। আমরা যদি এই মাছ উৎপাদন করে এটাকে যদি প্রক্রিয়াজাত করতে পারি, আমরা পাঠাই কিছু রপ্তানি করি, কিন্তু এটাকে প্রক্রিয়াজাত করে যদি আমরা রপ্তানি করতে পারি, এটা শুধু বিদেশে রপ্তানি না, আমার দেশে মানুষের জীবন মান উন্নত হচ্ছে, তাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু আমাদের নিজের দেশেই একটা বড় মার্কেট তৈরি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। আবার বিদেশেও আমরা রপ্তানি করতে পারি, যেমন অর্গানিক ভেজিটেবল বা মাছ মাংস, এগুলির একটা বিরাট চাহিদা আছে। বাংলাদেশ একটা দেশ, এত উর্বর ভূমি কিন্তু কোথাও নেই, আর এত নদী নালা খাল বিল এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। এই সমুদ্র থেকে মৎস্য আহরণ করা, প্রক্রিয়াজাত করা বা সামুদ্রিক অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেগুলি উৎপাদন এবং সেগুলি প্রক্রিয়াজাত করে রপ্তানি করার বিশেষ অনেক বড় সম্ভাবনা আমাদের দেশের জন্য রয়েছে। যেমন ফল মূল, আপনারা জানেন যে গবেষণা করে সবই অসাধ্য সাধন করা যায়। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম আমাদের কিন্তু কোনো গবেষণার জন্য একটা টাকাও ছিল না, দিত না সরকার থেকে। আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, প্রথম আমরা গবেষণার উপর গুরুত্ব দিই। আজকে সেই গবেষণার ফলে আপনারা দেখছেন যে বাংলাদেশে আজকে 12 মাস বিভিন্ন কৃষি পণ্য আপনারা পাচ্ছেন। যে লাউ, সিম এগুলি শীতকালীন সবজি ছিল, বাঁধাকপি, গাজর, ফুলকপি শীতকালীন সবজি ছিল, আজকে কিন্তু আর শীতকালীন না। এ ধরনের বহু পণ্য আজকে 12 মাস আমরা রপ্তানি করছি, 12 মাস আমরা উৎপাদন করছি। উৎপাদনের সাথে সাথে কিছু পণ্য আমরা রপ্তানিও করছি, কিন্তু এগুলি যত বেশি আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, যেমন আমাদের গবাদি পশু পালন, সেগুলি মাংস রপ্তানি করা। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে যারা অন্যান্য দেশ থেকে হালাল মাংস কেনে, তা আমরা কেন বাংলাদেশে পারবো না এই মাংস উৎপাদন করে প্রক্রিয়াজাত করে সেগুলি রপ্তানি করতে? আমাদের যেমন আমরা ফল মূল, এমনকি ফুল,
বাংলাদেশে এখন ফুলের চাহিদা এত বেশি যে অনেক সময় বাইরের থেকে আমাদের আমদানিও করতে হয়, কিন্তু আমরা কেন আমদানি করবো? আমরা তো নিজেরাই উৎপাদন করে রপ্তানি করতে পারি। কিন্তু তার জন্য কিছু আমি জানি যে আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন আছে, সেগুলি আমরা আস্তে আস্তে নজর দিচ্ছি এবং এই ক্ষেত্রে যারা বেসরকারি খাতে তাদেরকে এগিয়ে আসা বেশি প্রয়োজন। তারা যদি এগিয়ে আসেন, কারণ আমাদের সরকার, আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা ব্যবসা করতে আসিনি। আমি আমার কথা আপনাদের বলতে পারি যে আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি দেশের উন্নয়নের জন্য কাজ করতে এসেছি। ব্যবসায়ীদের জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দিতে এসেছি। যেমন পাট এমন একটা পণ্য, এটা হচ্ছে কৃষি পণ্য কিন্তু পরিবেশ বান্ধব। পাটের আমরা কিন্তু ইতিমধ্যে গবেষণা করে প্রায় 35 রকমের আইটেম আমরা তৈরি করতে পারি, যা একেবারে পরিবেশ বান্ধব। রপ্তানি করার জন্য বিরাট সুযোগ রয়েছে। কাজে এরকম আমাদের চামড়া, আমরা শুধু কাঁচা চামড়া কেন রপ্তানি করব? আমাদের নিজস্ব আরও উদ্যোগ থাকবে যে চামড়াটা কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে সেটা এখানেই আমরা ইন্ডাস্ট্রি করতে পারি এবং আমরা পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। এই চামড়া খালি যে গরু ছাগলের চামড়া তা না, আরও অনেক কিছু আছে, যেমন কুমিরের চামড়া বা অন্যান্য এরকম বহুমুখীকরণ করার একটা বিরাট সুযোগ আমাদের দেশে আছে। কাজে আমাদের সবসময় এটা ভাবতে হবে যে আমরা কি কি ধরনের রপ্তানি যোগ্য পণ্য উৎপাদন করতে পারি। যেমন ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা উৎপাদন করতে পারি, সেগুলো আমরা রপ্তানি করতে পারি। এখনকার পৃথিবীতে যেটা হয়, একটা ইন্ডাস্ট্রিতে একটা পণ্য যখন তৈরি হয়, যেমন ধরেন একটা প্লেন তৈরি করবে, তারা কিন্তু ওই যে দেশ প্লেন রপ্তানি করছে বা তৈরি করছে সেই দেশেই সব যন্ত্রপাতি তৈরি করে না। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়, সেগুলি এনে সেগুলি অ্যাসেম্বল করা হয়, তারপরে তারা রপ্তানি করে। ঠিক সেইভাবে এভাবে আমি একটা দৃষ্টান্ত দিলাম, এইভাবে কিন্তু বহু ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা এখানে উৎপাদন করতে পারি, রপ্তানি করতে পারি। কাজে এরকম অনেক ধরনের সুযোগ আমাদের দেশে রয়েছে, যে সুযোগ আমাদের ব্যবসায়ীরা নিতে পারেন। আমরা ইতিমধ্যে, যেহেতু আওয়ামী লীগ সবসময় ব্যবসায়ী বান্ধব একটা সরকার, আমরা ব্যবসার জন্য যথেষ্ট সুযোগ করে দিই, যার ফলে আমাদের যেমন বিনিয়োগও বাড়ছে, উৎপাদন বাড়ছে, রপ্তানি বাড়ছে, কিন্তু এটাকে আরও বৃদ্ধি করতে হবে। আমাদের সব থেকে বড় কথা হলো আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যারা যুব সমাজ, দক্ষ যুব সমাজ রয়েছে, তাদের উপযুক্ত ট্রেনিং দেওয়া এবং তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। কাজে এই যে আমাদের যে লেবার যারা, এখন তো ছেলে মেয়ে সবাই সমানভাবে কাজ করতে পারে, সেই সুযোগটা, সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। কাজে সেখানে তাদেরকে ভালোভাবে ট্রেনিং দিয়ে তাদের কাছ থেকে আরও দক্ষতার সাথে আমরা কাজ আদায় করে নিতে পারি। এর জন্য তাদের কর্মসংস্থানের যেমন ব্যবস্থা হবে, আর আমাদের দেশটাও অর্থনৈতিকভাবে আরও অগ্রগতি লাভ করতে পারবে। ইতিমধ্যে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। আপনারা দেখেছেন যে গত 7 বছর আমরা সরকারে, এই 7 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এখন বাংলাদেশ, আগে একটা সময় ছিল বাংলাদেশ শুনলে বলা হতো ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ, এই ধরনের একটা দেশ। এখন আর বাংলাদেশকে আল্লাহর রহমতে তা কেউ বলতে পারে না। বাংলাদেশ এখন একটা উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানটা এখন অনেক একটা ভালো অবস্থানে আছে। বিশ্বের বহু উন্নত দেশের তুলনায়ও বাংলাদেশ কিন্তু ভালো করছে। যেমন আমি দৃষ্টান্ত দিতে চাই যে প্রবৃদ্ধি অর্জন, বিশ্ব অর্থনৈতিক মন্দা, অনেক উন্নত দেশ তাদের প্রবৃদ্ধি অর্জন ধরে রাখতে পারে নাই, কিন্তু এই বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবেলা করেও আমরা আমাদের প্রবৃদ্ধি, এবারই আমাদের যে অর্থ বছর যাচ্ছে, আমরা কিন্তু যে গেল অর্থ বছরে আমরা 6.5 ভাগে আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ গড়ে প্রায় 7 বছরে 6.3 ভাগ প্রবৃদ্ধি অর্জন আমরা করে যাচ্ছি, যা অনেক উন্নত দেশ করতে পারে নাই, কিন্তু বাংলাদেশ সেই অসাধ্য সাধন করেছে। আমাদের প্রবৃদ্ধি আমরা নির্দিষ্ট করেছি, সেই সাথে মূল্যস্ফীতি, আমরা যেখানে 2009 যখন সরকার গঠন করলাম, যে মূল্যস্ফীতি 2009, 10, 11তে প্রায় ডাবল ডিজিটে চলে গিয়েছিল, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করে এখন 6 ভাগে নামিয়ে এনেছি। যখন মূল্যস্ফীতি কম থাকে
প্রবৃদ্ধি বেশি থাকে, এই অর্থনীতির সুফলটা সাধারণ মানুষ ভোগ করে এবং আমরা কিন্তু সেই পরিবেশটাই তৈরি করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, যা একসময় ছিল মাত্র 543 মার্কিন ডলার যখন বিএনপি জামাত জোট ক্ষমতায়। আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা এমন কতগুলি পদক্ষেপ নিয়েছি যাতে আজকে মানুষের মাথাপিছু আয় 1314 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের দারিদ্র্য সীমা আমরা হ্রাস করতে সক্ষম হয়েছি। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। সেই সাথে আমরা দারিদ্র্য সীমা ইতিমধ্যেই কমিয়ে আমরা 22.4 ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্রের সংখ্যা 7.9 ভাগে আমরা নামিয়ে এনেছি। এই হতদরিদ্রের মধ্যে যারা প্রতিবন্ধী বা বয়োবৃদ্ধ তারাও কিন্তু এর মধ্যে রয়েছে। কিন্তু দরিদ্র মানুষকে আমরা কিন্তু বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে তাদের বিনামূল্যে বই, আমরা কিন্তু সেই দায়িত্ব নিয়ে নিয়েছি। বিনামূল্যে বই আমরা দিচ্ছি আমাদের ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে। প্রতি বছর আমরা নতুন নতুন বই দিচ্ছি। আজকে 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে সারা বাংলাদেশে। এটা শুনলে অনেক অবাক হয়ে যায় যে আমরা এবারে এই বছরে 33,37,62,722 খানা বই বিনামূল্যে আমরা বিতরণ করেছি। প্রায় 506টা সেন্টারে আমরা এই বই পৌঁছে দিয়েছি। এই বই মানে এগুলি প্রিন্ট করা, তারপর এগুলি পাঠানো, এটা কত বড় কাজ আপনারা একবার চিন্তা করে দেখেন। আমাদের ছেলে মেয়েদের হাতে আজকে নতুন বই পেয়ে গেছে, তারা বই পাওয়ার জন্য তাদের আর সময় নষ্ট করতে হয় না। কাজে আমরা আশা করি যে আমাদের ছেলেমেয়েরা খুব ভালোভাবে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং ভালোভাবে তারা নিজেদেরকে গড়ে তুলবে, সুশিক্ষিত হয়ে তারা নিজেদেরকে গড়ে উঠে আগামী দিনে আমাদের দেশের নেতৃত্ব দেবে, সেটাই আমরা চাই। কাজে আমাদের যে একটা লক্ষ্য, এই লক্ষ্যটা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। কারণ যে কোনো দেশেরই একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তিনি দীর্ঘ 23 বছর সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং তারই নির্দেশে তারই নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি, 9 মাসের মুক্তিযুদ্ধ। কাজে এই প্রায় 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। আমাদের সবসময় কথা মাথায় রাখতে হবে, আমরা বিজয়ী জাতি, বিজয় অর্জন করেছি। আমরা কারো কাছে মাথা নত করি না, মাথা উঁচু করে বিশ্বসভায় আমরা চলবো, সেভাবে আমরা নিজেদের গড়ে তুলব। কিন্তু সেগুলি করতে গেলে ব্যবসা বাণিজ্য, উৎপাদন, বিনিয়োগ এগুলি অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। ইতিমধ্যে আমাদের রপ্তানিযোগ্য পণ্য অনেক বৃদ্ধি পেয়েছে, যা আজকে প্রায় 729টি পণ্য বিশ্বের 192টি দেশে আমরা রপ্তানি করছি। আমাদের রপ্তানি আয় 2005-06 অর্থ বছর যখন বিএনপি জামাত ক্ষমতায়, তখন ছিল মাত্র 10.3 বিলিয়ন মার্কিন ডলার। আজকে তা বৃদ্ধি পেয়ে 31.3 বিলিয়নে উন্নীত হয়েছে। আমরা যদি রপ্তানি আরও বহুমুখীকরণ করতে পারি, নতুন নতুন জায়গা আমরা খুঁজতে পারি, মার্কেট খুঁজতে পারি, রপ্তানি উৎপাদন বাড়াতে পারি, তাহলে এটা আমরা আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারবো। আমাদের রিজার্ভ এখন আর আমাদের পরমুখাপেক্ষী হয়ে চলতে হবে না। আমাদের রিজার্ভ এখন 27 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যেটা আমাদের অর্থনীতির একটা মজবুত ভিত্তি আমরা রচনা করতে সক্ষম হয়েছি। আমাদের বাজেট আমরা প্রায় 4 গুণের কাছাকাছি বৃদ্ধি করেছি। আমাদের উন্নয়ন যে প্রকল্পগুলি আমরা বাস্তবায়ন করি, আমাদের উন্নয়ন প্রকল্পের 90% আমরা স্ব অর্থায়নে করি, কারো কাছে ভিক্ষা চেয়ে আমরা চলি না। আমরা সেইটুকু মর্যাদা দেশের জন্য নিয়ে এসেছি। এখন বাংলাদেশকে যারা একসময় একটু করুণার চোখে দেখত, এখন তারা প্রশংসা করে। কারণ প্রশংসা করতে তারা বাধ্য হয়েছে, এটা আমাদেরই কর্মদক্ষতার ফলে। প্রাইস ওয়াটারহাউস কুপার্সের মতে নেক্সট 11-এর প্রথমে থাকা বাংলাদেশের অর্থনীতি 2050 সালে পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ অর্থনৈতিকভাবে পশ্চিমা দেশ থেকেও আমরা আরও উন্নত হব।
সার্ক ডেভেলপমেন্ট গোলস বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট 2013 SDGs এর গবেষণা প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সিটি ইনভেস্টমেন্ট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বাংলাদেশকে বিশ্বের দ্রুত প্রবৃদ্ধির দিকে অগ্রসরমান দেশগুলোর তালিকায় প্রথম দিকে স্থান করে দিয়েছে। IMF, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, জেপি মর্গান বাংলাদেশকে অপার সম্ভাবনাময় দেশগুলোর তালিকার প্রথম সারিতে যুক্ত করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের রপ্তানি আমরা এখন যেমন 31 বিলিয়ন এটাকে আরও 60 বিলিয়নে আমরা উন্নীত করব। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা যাচ্ছি, যেটা আমরা 2021 সালের মধ্যে করতে সক্ষম হব। 2021কে কেন আমরা গুরুত্ব দেই? এই কারণে দেই যে 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। সেই সময় বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু বাংলাদেশ যুদ্ধে বিজয় অর্জনকারী দেশ, নিম্ন মধ্যম না, আমরা মধ্যম আয়ের দেশ হিসেবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কাজে আমি এইটুকুই চাই যে আমাদের যে পণ্য, কোন কোন ধরনের পণ্যের কোথায় কোথায় কি বাজার আছে সেটা খুঁজে বের করা, সেই ধরনের পণ্য উৎপাদন করা এবং সেইভাবে আমরা রপ্তানি করব। আর আমার দেশের ভিতরেও বাজার সৃষ্টি হচ্ছে, কারণ যেহেতু আমার দারিদ্র্য হ্রাস পাচ্ছে, আমার গ্রামের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। আজকে সারা বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস রয়েছে। আমরা প্রায় 5725টা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। আমাদের যে পোস্ট অফিসগুলি আছে 8000 পোস্ট অফিস, সেগুলিকে আমরা ডিজিটাল সেন্টারে পরিণত করছি। ইতিমধ্যে প্রায় 4000-এর মতো ডিজিটাল সেন্টারে পরিণত করার পদক্ষেপ আমরা নিয়েছি এবং এর অনেকগুলি এখন কার্যকর হয়ে প্রায় 2500 বাস্তবায়ন হয়ে গেছে। এই 8000 পোস্ট অফিস ডিজিটাল সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখন আর ব্যবসা বাণিজ্য, কোনো পণ্য মূল্য বা কোনো কিছু এখন অনলাইনেই করা যায়। অনলাইনে তো এখন মানুষ কোরবানির গরুও কিনতে পারছে। কাজে এটা এখন কোনো ডিজিটাল বাংলাদেশ, এটা এখন বাস্তব। আমাদের ছেলেমেয়েরা এই প্রযুক্তি শিক্ষা নিচ্ছে এবং এই মেলায় আপনারা দেখবেন যে বহু পণ্য ডিজিটালি আপনি কিনতে পারেন, অনলাইনে কিনতে পারেন। সেই সুযোগটাও কিন্তু সৃষ্টি হয়েছে আজকে বাংলাদেশে। আর সেটা আরও সুবিধা হবে যখন আমাদের পোস্ট অফিসগুলি সম্পূর্ণভাবে ডিজিটালাইজড হয়ে যাবে এবং সমস্ত পণ্য পৌঁছে দেওয়া শুধুমাত্র ব্যক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হবে না, সেখানে আরও ব্যাপকভাবে আমরা প্রসার ঘটাতে পারবো, সেটা আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের যেটা লক্ষ্য যে আমরা আমাদের রপ্তানি বিষয়ক গবেষণা প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে 25 কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেনিংকে আমরা বেশি গুরুত্ব দিই। তাছাড়া অভ্যন্তরীণ ও রপ্তানি বাণিজ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকতর সহায়তা প্রদানের জন্য 228 কোটি টাকা ব্যয়ে অ্যাগ্রি বিজনেস ফর ট্রেড কম্পিটিটিভনেস প্রজেক্ট, এই একটা প্রজেক্ট আমরা নিয়েছি, যেখানে আমরা ইতিমধ্যে অর্থ বরাদ্দ দিয়েছি। পাশাপাশি আমাদের যেমন গার্মেন্টস শিল্পের জন্য জায়গা দিয়েছি, সেখানে প্রায় 253টা কারখানা স্থাপনের উপযোগী একটা গার্মেন্টস শিল্প পার্ক নির্মাণ করা হবে। তবে এখানে গার্মেন্টস শিল্পের যারা আছেন তাদেরকে আমি বলবো যে বহু আগে জায়গা দিয়েছি, তাদেরই জন্য একটু গরজের অভাব, একটা পয়সাও খরচা করতে চান না, নিজেরাও কিছু খরচা করতে হবে, আমরাও কিছু দেব, তবেই না একটা ভালো গার্মেন্টস পল্লী হবে এবং লাভবান তো আপনার ব্যবসাটাই হবেন। কাজে আপনারা একটু আরও বেশি একটু এগিয়ে আসেন। আমরা মনে করি যে এই গার্মেন্টস পল্লীটা যদি হয় তাহলে এখানে আমরা কিন্তু অনেক বেশি রপ্তানি বাড়াতে পারবো। প্রায় 2.3 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে এখানে। কাজে এখানে আমরা চীনের সহায়তা এটা করে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় আমাদের প্রাইভেট সেক্টরকে আরও এগিয়ে আসা দরকার। আমরা চাই যে আমাদের দেশ এগিয়ে যাক, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আর সেই সাথে সাথে আমাদের দেশকে আমরা উন্নত করতে চাই। আমাদের যে সমস্ত পণ্য, এই পণ্যের মান উন্নয়ন করা,
পণ্যের ব্র্যান্ডিং ও আকর্ষণীয় করার দিকে সকলকে দৃষ্টি দিতে হবে। কারণ মনে রাখতে হবে যে এক এক সময় এক একটা পণ্যের চাহিদা বিশ্বব্যাপী হয়। শুধু চাহিদা না, চাহিদার সাথে সাথে এর মান, এবং যেমন এমনকি একটা সামান্য একটা জিনিস যেমন একটা রং, এক একটা সিজনে একটা রঙের চাহিদা কিন্তু বাড়ে কমে, ডিজাইন প্যাটার্ন এর অনেক কিছু আছে। কাজে এই সব বিষয়ের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের দ্বারে দ্বারে যাবে সময় সংবাদের দল। জানবে সময় টেলিভিশন নিয়ে আপনার মতামত। উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে থাকছে দর্শকের কাছের এ যাত্রায়। সেখানকার দর্শকদের সঙ্গে আছেন সহকর্মী মিজানুর রহমান কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2016। আমরা এখন কথা বলছি ঠাকুরগাঁও থেকে টাঙ্গন নদীর পাড়ে, এবং অপরাজয় 71 একটি ভাস্কর্য রয়েছে তার সামনে থেকে। দর্শকদের জন্য আমাদের অনুষ্ঠান দর্শকের কথা। সারা বাংলাদেশে আমরা যে আয়োজনটি করেছি, এই দ্বিতীয় জেলা আজ আমরা ভ্রমণ করছি, অর্থাৎ রয়েছি আমরা কিন্তু ঠাকুরগাঁওয়ে। কথা বলবো দর্শকদের সঙ্গে সরাসরি। অনেকক্ষণ তারা অপেক্ষা করে আছেন আমাদের জন্য। বিভিন্ন বয়সী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা অপেক্ষা করে আছেন তাদের মনের কথা তুলে ধরার জন্য। কয়েকদিন আগে আমরা যে জরিপটি করেছিলাম সেখানেও তারা কিন্তু তাদের মূল্যবান মতামত রেখেছিলেন। সরাসরি এবার তাদের কথায় আমরা চলে যাব। কথা বলছিলাম আপনার সঙ্গে একটু আগে, বলছিলেন তরুণ প্রজন্মের কিছু কথা এবং আপনার কিছু কথা।